অত্যন্ত ইম্পর্টেন্ট আজকের হাল্লা বল, কারণ নির্বাচন তো বছর ঘুরলেই, আর বছর ঘুরলে নির্বাচনের ঠিক আগেই 26-এর আগে ইস্ট ওয়েস্ট মেট্রো যা সম্পূর্ণরূপে চালু হয়ে গেল। মানে এখন আপনি মোটামুটি ভাবে পুরোদস্তুর বেশিক্ষণ আর সময় দিতে হবে না, হাওড়া মেট্রোয় সোজা সেক্টর 5-এ পৌঁছে যাবেন কিছু সময়ের অপেক্ষা। আর পশ্চিমবঙ্গে উন্নয়নে গতি দেওয়ার জন্য খুব স্বাভাবিকভাবেই দমদমের সভায় আরও একবার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুযোগ পেলেন বাংলাতে উন্নয়নের জোয়ার নিয়ে আসবার, সেটা তার বক্তব্যের মাধ্যমে সামনে আসলো। আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্স পোস্টে আবেগঘন হয়ে তার বক্তব্য বা বার্তা আমরা প্রকাশ্যে পেয়েছি। এখন সামগ্রিক এই গোটা বিষয় যা আম পাবলিক সাধারণ মানুষের জন্য, মানে আমরা সুবিধে পাবো, সাধারণ মানুষ সুবিধে পাবেন, যার জন্য প্রত্যেকেই সর্বত্র সময় তাকিয়ে থাকেন এই সুবিধের জন্য, যাতে সমস্যার সম্মুখীন না হতে হয়। তো তার জন্য অবশ্যই একটা বড়সড় পদক্ষেপ গতি পেল উন্নয়নে অবশ্যই। তো এই উন্নয়নের গতির সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আজ তর্ক বিতর্কের জায়গাটাও আসছে। মানে এই প্রকল্পের উদ্বোধনের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তর্ক এবং বিতর্ক খুব স্বাভাবিকভাবে সকাল থেকে আপনারা দেখেছেন লাগাতার। তো ঠিক কি এক্স্যাক্টলি কেন এই তর্ক বিতর্ক, কেন আবারও বক্তব্য পাল্টা বক্তব্যের জায়গা সামনে আসলো আজকের হাল্লা বলে, অনেকগুলো বিষয়ের মধ্যে মূলত এই জায়গায় যেমন আসবো, তারই সঙ্গে দাঁড়িয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের মাধ্যমে অনেকগুলো প্রসঙ্গ আবার একেবারে সর্বশেষ যে ছবি আপনারা দেখছিলেন বা যারা দেখেননি এই মুহূর্তে স্ক্রিনে নজর রেখেছেন তাদের উদ্দেশ্যে সেই বক্তব্যের কেন এই বক্তব্যগুলো আবারও বলতে হলো, তার পাল্টা কি জবাব হতে পারে, নজর রাখবো। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস সাংবাদিক বৈঠক সারছে, আমরা নজর রাখবো পরবর্তীতে সেই দিকেও। তবে তার আগে একটু বিতর্কের জায়গাটাকে আপনাদের সামনে তুলে ধরি, দেখুন। ইয়েলো লাইন সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে 3টি মেট্রো রুটের উদ্বোধন, আর এই নিয়ে তরজা শুরু হয়েছে তৃণমূল বিজেপির মধ্যে। তৃণমূল নেতা কুণাল ঘোষ শুক্রবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মেট্রোর নতুন লাইনের জন্য বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দিয়ে পোস্ট করেন। অভিযোগ করেন ভোটের মুখে প্রচারের চেষ্টা প্রধানমন্ত্রী। এটা তো সবই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তার ভাবনা, তার পদক্ষেপ, তার অনুমোদন, তার আর্থিক বরাদ্দ। এতদিন রেল করে উঠতে পারেনি, ভোটের মুখে উদ্বোধন করে ফলকে নিজের নাম লেখাতে আসছেন। নির্বাচনের সময় বাংলার প্রেম দেখিয়ে চিড়ে ভিজবে না, কুণাল ঘোষের সুরে সুর মিলিয়ে একই দাবি রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমেরও। মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত এই মেট্রো রেল, মমতা ব্যানার্জি রেল বোর্ডের স্যাংশন করে টাকা অ্যালট করে দিয়েছে এই মেট্রো প্রজেক্টগুলো। যে রেল প্রজেক্ট এখন দেখছেন বাংলা, এগুলো সব রেলমন্ত্রী থাকাকালীন। এই সবকটা প্রজেক্টে যদি শ্রেয় কারোর থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবে। আজকে কেউ এসে ফিতে কাটতে পারে, প্রজেক্টকে 10 বছর ডিলে করিয়ে দিয়ে এখন এসে ইলেকশনের সময় বাংলা প্রেম দেখাতে পারে, তাতে চিড়ে ভিজবে। জবাব দিয়েছে বিজেপিও। তৃণমূলের কৃতিত্ব দাবি ইস্যুতে জিটি রোডের উদাহরণ টেনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য, উন্নয়নের স্পিড ব্রেকার তৃণমূলই। যে একসময় গ্যাংটক রোডের কথা নাকি শেরশাহ ভেবেছিলেন, শেরশাহ করেছিলেন, তো সেই গ্যাংটক রোড কিন্তু তখন থেকে যদি শেরশাহ যদি তারপরে যদি কেউ হাত না লাগাতো, তাহলে সেই শেরশাহ রোডে এখন কুণাল ঘোষ গাধার পিঠে চড়ে গ্যাংটক রোড দিয়ে যেতেন। 300 মিটার জায়গা মাত্র বাকি আছে। আমরা অর্থাৎ রেলের তরফ থেকে বারবার রেলমন্ত্রী, জিএম, রাজ্য সরকারকে বারবার অনুরোধ করে যাচ্ছে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, ট্রাফিকটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখুন, এই 300 মিটার আমরা জুড়ে দিই, গড়িয়ার লোক, দক্ষিণ কলকাতার লোক সোজা এয়ারপোর্টে চলে আসতে পারবে। রাজ্য সরকার করতে দিচ্ছে না। বাধা বা স্পিড ব্রেকার যদি কেউ থাকে তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার। প্রধানমন্ত্রীর হাত ধরে শুক্রবার থেকে চালু হলো মেট্রোর ইয়েলো লাইন। এর ফলে যাতায়াত আরও সহজ হওয়ার আশা করা হচ্ছে। ক্যালকাটা নিউজ। এই মুহূর্তে এআইটিসির সাংবাদিক বৈঠক সরাসরি নজর রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যতবার আসবেন, আপনি অমিত শাহ যারা আসবেন, তত তৃণমূলের আসন বাড়বে। আজ তো আবার প্রকাশ্যে অমিত শাহের উপর অনাস্থা জানিয়ে গেলেন নরেন্দ্র মোদী। কি বলেছেন? ঘুষপেটিয়া বাড়ছে। ঘুষপেটিয়া কি করে বাড়তে পারে? দেশের সীমান্ত যদি অরক্ষিত হয়, সীমান্তের দায়িত্বে কে? বিএসএফ।
কোন দপ্তর? স্বরাষ্ট্র দপ্তর। মন্ত্রীকে অমিত শাহ। বাংলা সীমান্ত নিয়ে যদি দুজন ত্রিপুরা সীমান্ত দিয়ে 20 জন ঢুকছে, কয়েকদিন আগে ধরা পড়েছে রোহিঙ্গা সহ, ডবল ইঞ্জিন সরকার কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন। যতগুলো উনি অভিযোগ ভিত্তিহীন ভাবে তোলার চেষ্টা করেছেন, প্রত্যেকটা অভিযোগে বিজেপি নিজে অভিযুক্ত। কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়েছেন, আর থুতু ওপর দিকে ছুঁড়লে সেটা নিজের মুখে পড়ে নরেন্দ্র মোদী। আপনি বাংলার দিকে যা যা অভিযোগ করতে চেয়েছেন তার প্রত্যেকটার উত্তর আমাদের কাছে রয়েছে। আপনার উত্তর দেওয়া যেগুলোর উচিত ছিল, আপনি একটা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি একটি রুটিন বিবৃতির নাটক করে চলে গেলেন। সবশেষে যে প্রকল্পগুলো করতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রেলমন্ত্রী, তার তৈরি করা, একবার অন্তত তার নামটা তো বলা উচিত ছিল বাংলার ঘরের মেয়ে। মেট্রো রেলের যে সম্প্রসারণের স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন, যেগুলো নিজে হাতে করেছেন, ভেবেছেন, টাকা বরাদ্দ করেছেন, আপনারা এত দেরি করেছেন। ভোটের আগে নিজের উদ্বোধনী ফলকে নাম লেখাতে এসেছেন। তো যে মহিলা, যে নারী, বাংলার যে অভিভাবক বাংলার জন্য এই কাজটা করে গেছেন, এত বড় কর্মযজ্ঞটা রেলের, তার নামটা তো কৃতজ্ঞতা স্বরূপ উচ্চারণ করা উচিত ছিল। সেই সৌজন্যটুকু দেখাতে পারলেন না নরেন্দ্র মোদী। আমি ডক্টর শশী পাঁজাকে অনুরোধ করব, প্রধানমন্ত্রী কয়েকটা ভিত্তিহীন অভিযোগ বিকৃতভাবে করে গেছেন, উনি সেগুলো একদম পয়েন্ট ধরে ধরে সেগুলোর উত্তর দিচ্ছেন। কুণালদা যেখানে শেষ করলো, তাহলে ওইখানে একটা কথা বলি যে প্রধানমন্ত্রী বোধহয় বুঝতে পারেননি যে বাংলা কি আওয়াজটা তুলেছে। বাংলা বলছে ক্রেডিট দিদি, নট মোদি, গো ব্যাক মোদি। সেটা তার কানে পৌঁছয়নি বোধহয়। যেটা বললেন ওইটুকু সৌজন্য তিনি দেখালেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 2011-12-তে এই পরিকল্পনাগুলো করেছেন, যেটা আজকে বাস্তবের মুখ দেখেছে। আমরা একটু বলি যে আজকে প্রধানমন্ত্রী বলেই দিলেন যে বিগত দিনগুলোতে যে আমি বক্তব্য রেখেছি সেগুলোকে খারিজ করে আজকে বলেই দিলেন যে কলকাতাতে এত আনন্দের একটা পরিবেশ, যেখানে তারা বলছেন যে দুর্গাপুজো হয় না, কিংবা দুর্গাপুজো করতে গেলে নাকি কোর্টে যেতে হয়, সেইগুলো সমস্তটা খারিজ করে দিলেন। বললেন এখন দুর্গাপুজো সমস্ত প্রস্তুতি কুমারটুলিতে, সবটা নিয়ে তিনি খুব আনন্দ প্রকাশ করেছেন। কার জন্য এই আনন্দটা? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই কিন্তু এই আনন্দটা হয় বাংলার মাটিতে। বাংলা উন্নয়নের কথা বলছেন, আর মাঝে মাঝে বলছিলেন উপহার। বাংলার মানুষ উপহার চায় না, বাংলার মানুষ তার ন্যায্য দাবি, তার ন্যায্য প্রাপ্তি যেটা আছে সেইটার দাবি রাখছে, যেটা 1.93 লক্ষ কোটি টাকা। বাংলার মাটি মানুষ উপহার চায় না, দয়া দক্ষিণ্য চায় না, চায় যে তার গরিবের ঘর যে টাকাটা ছিল, অবশ্যই তারা দিলেন না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। সুতরাং 12 লক্ষ বাড়ি ইতিমধ্যে তিনি দিয়ে দিয়েছেন, 16 লক্ষ এই ডিসেম্বর মাসের সূচনা হবে। সুতরাং বারবার উপহার বলে বলে তারা কিন্তু বাংলার মানুষকে অপমান করলেন। তৃতীয়ত, আমরা তো অবাক হয়ে গেলাম যে দেখলাম আমন্ত্রণপত্রতে প্রথমে লিডার অফ অপোজিশনটাকে, বিরোধী দলনেতাকে, সেটা তো 2 জন হলো। তো এটা একটু আমরা একটু বুঝলাম যে আমরা কি ঠিক এতদিন বুঝতে পারিনি যে বিরোধী দলনেতাকে, কারণ আমন্ত্রণপত্রতে 2 জন ছিল বিরোধী দলনেতা। সে যাই হোক, তারা ঠিক করে নেবেন, মঞ্চে 2 জনেই ছিলেন। কিন্তু তার সঙ্গে একজনের আবির্ভাব দেখলাম, তার নাম রবনীত সিং বিট্টু। এতদিনে আমরা জানলাম তিনি নাকি, আজকে জানলাম, রেলের MOS, মিনিস্টার অফ স্টেট ফর রেলওয়েজ। এতদিন আমরা জানতাম না। আমরা জানতাম এই মানুষটাকে, যে সদ্য লোকসভাতে যখন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের MP, মহিলা MPরা প্রতিবাদ করছিলেন,
তখন তিনি এই রবনীত সিং বিট্টু গিয়ে তাদেরকে ধাক্কাধাক্কি হেনস্থা করেছে। তবে না বুঝলাম যে যদি মহিলাকে আপনি অপমান করেন, ভারতীয় জনতা পার্টি তাদেরকে প্রাইজ দেয়। যদি আপনি মহিলাদের হেনস্থা করেন, আর বিশেষভাবে বিরোধী দলের যদি মহিলারা থাকেন, এমপিরা থাকেন, তাহলে আপনি আজকে মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে জায়গা পেলেন। আর এই রবনীত সিং বিট্টু তিনি একজন শিখ। আজকে বাংলায় এসে কার সঙ্গে বসেছিলেন? এই যে দুজন বললাম লিডার অফ অপোজিশন, যাই হোক, তার মধ্যে একজন যে লিডার অফ অপোজিশন আমরা জানতাম, শুভেন্দু অধিকারী, এক সময় পাঞ্জাবি শিখদের দেখে বলেছিল তোমরা খালিস্তানি। কিন্তু রবনীত সিং বিট্টু আপনি কিন্তু আপনার ईमानটাকে বিক্রি করলেন। আপনি अपना ईमान आपने बेच दिया। आप तरक्की ढूंढ रहे हैं, इसलिए जिसने খালিস্তানি বলা, শুভেন্দু অধিকারী খালিস্তানি বলেছিল, শিখদের অপমান করেছিল, সেটা আপনার কাছে সেই সাহস ছিল না যে তাদের কাছে ক্ষমা চাওয়া। সুকান্ত মজুমদার বলে, ডক্টর সুকান্ত মজুমদার, তিনি তার চপ্পলটা খুলে একজন শিখ পুলিশ কর্তা তার পাগড়ির উপর ছুড়ে দিয়েছিলেন। রবনীত সিং বিট্টু আজকে আপনি তাদের সঙ্গে মঞ্চে বসে আপনি নিজের, যেমন বললাম, ইজ্জতটা বিক্রি করলেন এবং শিখ সম্প্রদায়ের পাশে আপনারা দাঁড়ালেন না। বাংলার শিখ মানুষরা তারা আজকে এটা দেখে নিলেন। আরেকটা দেখলাম প্রধানমন্ত্রীজি, তিনি পরিযায়ী শ্রমিক যারা বাংলায় কথা বলেন তার সম্বন্ধে কিছু বললেন না। আজকে বাংলাকে নিয়ে তিনি গর্ব করছেন যে বাংলা ভাষাটাকে রাষ্ট্রভাষা, সেই আমরা ধ্রুপদ ভাষাটাকে কোন সম্মান দিয়েছি। আপনারা ঠিক করে নিন, কারণ আপনি প্রধানমন্ত্রীজি বলছেন, কিন্তু আপনার পিছনে রোতে যিনি বসে আছেন অমিত মালভিয়া, তিনি কিন্তু এই ভাষাকে পররাষ্ট্রের ভাষা করে দিয়েছেন, বলে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি। ঠিক করে নিন আপনারা। আপনি এদিকে গৌরব অনুভব করলেন, পরিযায়ী শ্রমিকরা বাংলা বলছিলেন বলে তাদেরকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাড়ানো হচ্ছে, হেনস্থা হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছেন। আর এইদিকে প্রতীকী হিসেবে আপনি মেট্রো রেলে উঠছেন, কিছুজন শ্রমিককে পাশে রেখে দেখাচ্ছেন যে দেখো আমি শ্রমিকদের নিয়ে আজকে নতুন মেট্রোতে এই যাত্রাটা করছি। এই শ্রমিকরাও কিন্তু বাংলায় ভাষা কথা বলে, তারাও কিন্তু বাংলায় কথা বলেন। প্রধানমন্ত্রীজিকে আমরা সেটা বলতে চাই। তাই আমরা আজকে এই উন্নয়নের ক্ষেত্রে আবার দু একটি ত্রুটিও দেখলাম। তিনি বললেন যে ওই যে এমপি তো নয়, চিফ মিনিস্টার, মন্ত্রী এবং প্রধানমন্ত্রী যদি কোনো ভ্রষ্টাচার করেন তাদেরকে যদি সে অ্যারেস্ট করা, তারপরে এফআইআর যদি হয় তাদেরকে জেলে ভরা, যদি 1 মাস থাকে তাহলে পরে তোমাকে রিজাইন করতে হবে, ইত্যাদি ইত্যাদি নিয়ে একটি রাতারাতি বিল প্রবেশ করলো। তখন একদিন বাকি পার্লামেন্টের সেশন, তো আপনি বের করলেন। কিন্তু তারপরে আবার আমরা অদ্ভুতভাবে দেখছি যে তিনি বলছেন যে দেখুন, যেটা বিহারেও বললেন সভাতে, আজকে এখানেও বলছেন যে সাধারণভাবে সরকারি কর্মচারীরা যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে 48 ঘন্টার মধ্যে যদি এই অভিযোগ থাকে এবং পুলিশ তাকে নিয়ে যায় তাহলে তাদের নকরি চলে যায়। এটাও ঠিক নয়, হয় সাসপেন্ড হয়। সুতরাং তথ্য কিন্তু তিনি ভুল বলছেন। আমাদের বক্তব্য, আমাদের নেতৃত্ব এটার বিরুদ্ধে লড়ছে এবং সেদিনকে যে প্রতিবাদটা করেছে পার্লামেন্টে, লোকসভা এবং রাজ্যসভায়, এই বিলটার পরিষ্কার কথা তিনি আজকে বলছিলেন। ভ্রষ্টাচার বিরুদ্ধে তার কত লড়াই, ভ্রষ্টাচার বিরুদ্ধে লড়াই নাকি এইটা আপনি অপোজিশন লিডারদের বিরুদ্ধে বলছেন যাতে তারা ওয়াশিং মেশিনে ঢুকে পড়ে আজকে আপনার মঞ্চে বসে থাকতে পারেন, এটাই তো বুঝি। সুতরাং কি আপনি, আর ইউ ট্রাইং টু এলিমিনেট করাপশন অর আর ইউ ট্রাইং টু এলিমিনেট দি অপোজিশন? এটাই আমাদের প্রশ্ন। এবং রেকর্ডটা কি বলে? এত বিল নিয়ে বললেন, রেকর্ডটা আজকেও বলছিলেন, এই রেকর্ডটা বাজাচ্ছিলেন। প্রথমে তো ওয়াশিং মেশিনের কথাটা পরিষ্কার চলে এলো যে যদি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা যদি ওয়াশিং মেশিনে চলে আসে বিজেপিতে তাহলে 7 খুন মাফ। তারপর তো সিবিআই ইডির
যে আমরা বলেও দিয়েছি যে 5,892টে ইডি কেস রয়েছে গত 10 বছরে, মাত্র 8টির ক্ষেত্রে আপনারা প্রমাণিত করেছেন। 8টা ক্ষেত্র মানে 0.13%। বদনামটা তো থেকেই গেল, কনভিকশনটা তো হলো মাত্র 8 জনের, কিন্তু সেই বদনামটা থেকে গেল। সুযোগ করে নিলেন, আইনটা আনার চেষ্টা করছে, অবশ্যই এটা আইন হবে না, এটা আপনি জেপিসিতে ফেলেছেন, সবটাই ডাইভার্সনারি। এসআইআরে এমন ধাক্কা খেয়েছে, এমন মানুষ সারা ভারতবর্ষে প্রতিবাদ করছে, বাংলায় এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, সোচ্চার হয়েছেন, তাই জন্যে ভারতবর্ষকে যদি অন্য একটা পথে চালিত করা যায় সেই চেষ্টা, তারপরে এই জেপিসিতে যাওয়া, সেটা তো কোনোদিনই হবে না, আমরা সেটা জানি। কিন্তু আপনি 25 জন লিডার, 23 জনের মধ্যে মানে 25 জন অপোজিশন লিডারকে টার্গেট করেছিলেন, তার মধ্যে 23 জন কিন্তু বিজেপিতে চলে গেল, আর কেসটাও ঠান্ডা হয়ে গেল। তাহলে কিসের আপনি এই বিলটা আনছিলেন? বিজেপির 240 জন এমপি রয়েছে, তার মধ্যে 94 জনের বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস রয়েছে, সিরিয়াস চার্জেস রয়েছে 63 জনের বিরুদ্ধে। কি করলেন? ভারতীয় জনতা পার্টি প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, মন্ত্রীদের, কেন্দ্রমন্ত্রী, রাজ্যের মন্ত্রীদের ধরার জন্য এই কথাগুলো বলছেন, কিন্তু ইতিমধ্যে যে চার্জেসগুলো রয়েছে তার বিরুদ্ধে আপনি কি করছেন? আমরা তো এইটুকু দেখি, হেনস্থা করবে বিজেপি, তার জায়গা হবে মঞ্চে আপনার পাশে, হেনস্থা করবে সোনার মেয়েদের, সোনার পদকদের, এ যারা। এআইটিসির সাংবাদিক বৈঠকে সরাসরি ছিল নজর, যে রিপ্লাই দেওয়ার ছিল প্রধানমন্ত্রী মোদী, তার বক্তব্য, তার পাল্টাই মুহূর্তে এআইটিসির তরফ থেকে রিপ্লাই শুনলেন। চলুন অবশ্যই আলোচনায় আসবো, যারা উপস্থিত তাদের সঙ্গে পরিচয় করাবো। তারা যারা বড় দিন অবশ্যই, কারণ আম পাবলিক, সাধারণ মানুষ, তাদের সুবিধার্থে যে উদ্বোধন ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং তার স্বাদ পেতে সাধারণ মানুষ আর খুব একটা বেশি অপেক্ষা করতে হবে না, সরাসরি সেই প্রকল্পের স্বাদ গ্রহণ করতে পারবেন। কিন্তু এই প্রকল্প যাকে নিয়ে আজ তরজা, খুব স্বাভাবিকভাবে কৃতিত্ব নেওয়ার লড়াই, এবং একই সঙ্গে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী রাজনৈতিক সভায় দাঁড়িয়ে যে বক্তব্য স্বাভাবিকভাবে আনলেন, তার পাল্টা রিপ্লাই এবার এআইটিসির তরফ থেকে সামগ্রিকভাবে ধরে 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 পয়েন্ট আউট করে উত্তর দেওয়া হলো। তো অবশ্যই নজর রাখবো আমরা, আলোচনা তো চলবেই। যারা যারা উপস্থিত রয়েছেন পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায়, তন্ময়দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র সম্রাট চক্রবর্তী, সম্রাটদাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন গৌরব মজুমদার, সিপিএম নেতা, গৌরবদাকেও স্বাগত, এবং একই সঙ্গে অরিন্দম গোস্বামী, কংগ্রেস মুখপাত্র, অরিন্দম বাবুকেও স্বাগত। তন্ময়দার কাছে আসি, কারণ এআইটিসির যে বক্তব্য আমরা শুনলাম এই মুহূর্তে, খুব স্বাভাবিকভাবে কুণাল ঘোষ পয়েন্ট আউট করছিলেন, সুন্দর করে করে বলছিলেন যে একবারের জন্য বাংলার ঘরের মেয়ের নামটা বললো না, বলা তো উচিত ছিল, সত্যি আজকে বলা হয়নি। মুখ্যমন্ত্রী আজকে আবেগ ঘন ছিলেন, কি বলবেন তন্ময়দা? দেখুন, আজকে দিনটা হচ্ছে বাংলার মানুষের জন্য একটা খুব ভালো দিন। এই জন্যে যে আপনারা জানেন, বহু প্রতীক্ষিত এই যে ইস্ট ওয়েস্ট মেট্রো, বা এই যে আপনার হচ্ছে হাওড়াকে শিয়ালদার সাথে জুড়ে দেওয়া বা সেক্টর 5-এর সাথে জুড়ে দেওয়া, তো এইগুলো কিন্তু বহুদিন থেকে কিন্তু অপেক্ষা করছেন, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না, কারণ বিভিন্ন রকম বাধা। আপনি একটা বলতে পারেন যে কোর্টে গিয়ে বাধা, তারপরে কি হচ্ছে প্ল্যান চেঞ্জ করে বাধা, জমি দেওয়া হবে না তার জন্যে বাধা, তৃণমূলের সরকার এসে যাওয়ার পরে 2011 সালে পয়সা দেবো না আমরা তার জন্যে বাধা। সে সব বাধা অতিক্রম করে আজকে নরেন্দ্র মোদী তিনি উপহার দিলেন বাংলার মানুষকে, যে সেই ট্রেন নেটওয়ার্ক মেট্রোর সেটা খুলে দিয়ে। আজকে এর জন্য আপনি জানেন কি সুবিধা হবে, সেখানে আপনাদের এই বিভিন্ন সংবাদ মাধ্যম সাধারণ মানুষকে জিজ্ঞাসা করছে, আমার বলার প্রয়োজন পড়ে না, হাওড়ার মানুষকে জিজ্ঞাসা করছেন, শিয়ালদায় গিয়ে জিজ্ঞাসা করছেন, সেক্টর 5-এ জিজ্ঞাসা করছেন, সবাই হচ্ছে উচ্ছ্বসিত। তো এইরকম একটা দিনে তো কার নাম বলবেন, কার নাম বলবেন না বলুন? আজ কার নাম বলবেন? যিনি হচ্ছেন সব জায়গায় বাধা সৃষ্টি করেছেন, তার নাম বলবেন যে এই সেটা কি বললে ভালো লাগতো না? কিন্তু নরেন্দ্র মোদী ওই রাজনীতিতে বিশ্বাস করেন না। আজকে যদি আপনি দেখেন যে এই ব্লুপ্রিন্ট যিনি তৈরি করলেন, আজকে মুখ্যমন্ত্রী তো বলছেন নস্টালজিয়া বেশ, আমি একটু এক্সপোজটাও দেখাতে বলবো, যেখানে বলছেন তিনি আজ আমাকে একটু স্মৃতি কাতর হতে দিন,
তিনি বলছেন, আমি নীল নকশা তৈরি করেছিলাম, তহবিলের ব্যবস্থা করেছিলাম, কাজ শুরু করেছিলাম, রাজ্য থেকে বিনামূল্যে জমি দিয়েছি, রাস্তা তৈরি করেছি, ভিটেহারা মানুষের পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নে সমস্ত সহায়তা করেছি। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রজেক্ট রূপায়ণে অংশ নিয়েছি। তার নামটা নেওয়া কি উচিত ছিল না? হ্যাঁ, এইটা তো আপনি ঠিক বলেছেন যে নকশা তৈরি করলে কাজটা হয়ে যায়, কারণ তারা নকশা তৈরি করেছিলেন 2011 আসার আগে কলকাতাকে লন্ডন বানাবো, দার্জিলিংকে সুইজারল্যান্ড বানাবো, নকশা বানিয়ে দিয়েছেন। এখন বিজেপি যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে, এসে যখন একটা একটা করে কাজ করবে ডেভেলপমেন্টে, তখন হয়তো একদিন মানুষের সেই প্রত্যাশা পূরণ হবে, তখন উনি বলবেন আমি নকশা বানিয়েছিলাম, আমি তো বলেছিলাম সেই সময় আমি করে দেবো। তো ওই কথার কোনো মূল্য নেই। আসল আমরা যেটা বিশ্বাস করি, কাজে বিশ্বাস করি। বিজেপি বিশ্বাস করে কাজে কি করতে পারলেন, তিনি কাজ করতে পারেননি তো বটেই, উল্টে স্টেটের যে কন্ট্রিবিউশনটা ছিল, যেটা হচ্ছে যেই মতন মৌ স্বাক্ষর হয়েছিল প্রথমে, যে এটার জন্য 4,700 কোটি টাকা ঠিক হয়েছিল, তার জন্য স্টেট দেবে 702 কোটি টাকা, কেন্দ্র দেবে 702 কোটি টাকা, আর বাকিটা হচ্ছে কম পয়সা ঋণ নেওয়া হবে কম পয়সা সুদে। তারপরে তারা 2011 সেটা হচ্ছে কিন্তু বাম আমলে হয়েছিল। 2009 সালে যখন বুদ্ধদেব ভট্টাচার্য চিফ মিনিস্টার ছিলেন। আজকে 2011 আসার পরে তারা বললেন যে আমরা পয়সা দেবো না। বুঝলাম, চলো ঠিক আছে, আপনি আপনার বক্তব্য করে সম্রাটটা রিঅ্যাকশন বাধা অতিক্রম করে যখন সেটা হয়, তখন কি ক্রেডিট নিতে এসছেন? আচ্ছা, ক্রেডিট কেন নিতে এসেছেন? কলকাতা কি লন্ডন হয়েছে? ওই হচ্ছে লোকে হচ্ছে হাঁটু পর্যন্ত জলে ঘুরে বেড়াচ্ছে, এই লন্ডন নিয়েছে। এরপরে যখন বিজেপি এসে যখন বেশ তন্ময়দা, বেশ বুঝলাম, আপনি বলবেন আমি তো বলেছিলাম লন্ডন বানাবো। বুঝলাম, আপনার কথা একেবারে স্পষ্ট বুঝতে পারলাম। সম্রাটদা কি বলবেন দেখি? না, আমি শুধু এইটুকু বলি যে হাওয়াই চটি পড়া বাংলার একজন মহিলা যে স্বপ্ন দেখেছিলেন, বুট পরে আজকে কেউ তা উদ্বোধন করলেন। স্বপ্ন সফল হলো বাঙালি। কিন্তু আমি সেই জায়গায় যাচ্ছি না। প্রথমেই বলি, আজকে আমাকে ভীষণভাবে ভাবায় সত্যজিৎ রায়, যিনি বলেছিলেন মোরা সাদাসিধা দেশের মানুষ, সাদাসিধা মাটির মানুষ, দেশে দেশে যাই, মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই। প্রধানমন্ত্রীর কাছে আশা করেছিলাম প্রধানমন্ত্রী বলবেন যে বাংলা সত্যিই কোনো ভাষা কিনা। প্রধানমন্ত্রী বললেন না। প্রধানমন্ত্রীর আজকে যা বললেন তার সারমর্ম আমার কাছে এইরকম একটা গান মনে পড়ছে, এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই। সামনের মানুষ, বাংলার মানুষ চিৎকার করে বলছেন, প্রধানমন্ত্রী বলুন সেই 2 কোটি টাকা, 2 কোটি বেকারের চাকরি, 15 লক্ষ টাকা, এগুলো কোথায় গেল? প্রধানমন্ত্রী বলুন বাংলা ভাষা কিনা। প্রধানমন্ত্রী বলুন আপনার ডবল ইঞ্জিন না ট্রাবল ইঞ্জিনের সরকার, বাঙালি পরিযায়ীদের উপর আর অত্যাচার করবে না, এগুলো বলুন। প্রধানমন্ত্রী বললেন, তারপরে আর গানের কথা মনে নাই। নকশার কথা বলছিলেন তন্ময়দার নকশা। হ্যাঁ, নকশা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, আর আজকে একজন নকশা করে উদ্বোধন করে চলে গেলেন বাংলার মানুষের প্রতি। আর প্রধানমন্ত্রী বললেন ভারত মাতা কি জয়। প্রধানমন্ত্রী জানেন না এই বাংলায় থেকেই একজন মানুষ আওয়াজ তুলেছিলেন ভারত মাতা। ভারত মাতা কে? ভারত মাতার সন্তানের নাম শাহনাজ হোসেন, যিনি আওয়াজ তুলেছিলেন, যিনি ভারত মাতাকে স্বীকৃতি দিয়েছিলেন, তিনি বাঙালির চির আইকন নেতাজি সুভাষচন্দ্র বোস। প্রধানমন্ত্রী মা তারার কথা বললেন আজকে কৌশিকী অমাবস্যা। প্রধানমন্ত্রী আপনার ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে মাছ মাংস বন্ধ করে দেওয়া হচ্ছে। মা তারার আবার আজকে কৌশিকী অমাবস্যায় মাছের মাথা ছাড়া যে পুজো হয় না প্রধানমন্ত্রী, আপনি জানেন না। প্রধানমন্ত্রী আপনি একবারও বললেন না বাংলার বকেয়া 1,93,000 কোটি টাকা বাংলার মানুষ পাচ্ছে না কেন? প্রধানমন্ত্রী আপনি এই কথা বললেন না। জাতীয় সঙ্গীত, জাতীয় গান, এগুলো আপনিও তো গান, আপনি কি বাংলাদেশে নাকি প্রধানমন্ত্রী? আপনি বললেন না প্রধানমন্ত্রী এই কথা মানুষকে বললেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ নিয়েছে 2024 সালের ভোটার লিস্ট যদি ভ্রান্ত হয় আপনি পদত্যাগ করবেন কিনা, নতুন করে সারা ভারতবর্ষে নির্বাচন হবে কিনা, সেটা এসআইআর পরেই হোক। ওকে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এগুলো তো অনেক পলিটিক্যালি বক্তব্যের জায়গা, মানে একের পর এক, কিন্তু একখানা প্রকল্প যার স্বাদ সাধারণ মানুষ নেবেন, আম পাবলিক, সাধারণ মানুষ কেন, আমরা প্রত্যেকেই হয়তো নেব। মানে আমি যদি ধরি সেই বিধানবাবুর স্বপ্ন থেকে সূচনা, মনমোহন সিং এর সিদ্ধান্ত, এর পরবর্তী সময়ে বুদ্ধদেব বাবুর অনুমোদন, তারপর অনেক কিছু ঘটেছে, আরও অনেক কিছু দেখেছি আমরা, তারপর গিয়ে আজকের এই সূচনার জায়গাটা,
সেটা বললে কি ভুল হবে? আমি আসছি, আরো দুই বক্তা রয়েছেন আমাদের সঙ্গে। একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্য শোনাই আগে। রাজনৈতিক সভা থেকে যে বক্তব্য তিনি রেখেছেন সেই বক্তব্যে ডেফিনেটলি কি রিয়াকশনস তৈরি হয় সেটা আমরা জানবার চেষ্টা করব। তার আগে এই বক্তব্য শুনুন। बंगाल के विकास के लिए लगातार हर प्रकार की मदद दी है। बंगाल में नेशनल हाईवे के निर्माण के लिए जितना पैसा कांग्रेस की यूपीए सरकारों ने अपने 10 साल में दिया था, उससे 3 गुना से ज्यादा पैसा भारत सरकार ने पश्चिम बंगाल को दिया है। रेलवे के लिए भी बंगाल का बजट पहले की तुलना में 3 गुना बढ़ाया गया है। बंगाल में विकास कार्यों के सामने एक बहुत बड़ी चुनौती भी है। बंगाल के लिए जो पैसा हम राज्य सरकार को सीधे भेजते हैं, का ज्यादातर हिस्सा यहां लूट लिया जाता है। पैसा भारत सरकार दिल्ली से भेजती है, वो पैसा आप लोगों पर खर्च नहीं होता, वो पैसा महिलाओं का जीवन आसान बनाने के लिए खर्च नहीं होता, पैसा टीएमसी कार्डर पर खर्च होता है। इसलिए गरीब कल्याण की अनेक योजनाओं में बंगाल देश के दूसरे राज्यों से पिछड़ा हुआ है। মানে কার্যত বিস্ফোরক অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিএমসির ক্যাডারদের উপর সেই টাকা খরচ হয়, কেন্দ্র যেই টাকা পাঠায় সেই টাকা এ রাজ্যে আসলে পরে তার লুট হয়ে যায়, অভিযোগ করছেন তিনি। ভয়ঙ্কর অভিযোগ। বাংলার মানুষের কাছে তাহলে উন্নয়ন আদৌ কি পৌঁছবে, এই প্রশ্নের জায়গাটা আবার আমি গৌরবদাকে দিয়ে শুরু করি ঠিক এই জায়গায়। গৌরবদা, শুনলেন আপনি, কি বলবো, কিছু বলার নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে দ্বিতীয় কথা প্রথম কথা বলুন। কাটমানির ব্যাপারটা পরে বলছি, আগে বিষয় হচ্ছে যে এখানে আজকে কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর ওপেন হয়েছে। এই ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর 2009 সালের 22শে ফেব্রুয়ারি বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিং এবং প্রণব মুখার্জি অর্থমন্ত্রী, সেই সময় দাঁড়িয়ে এই প্রজেক্টের উদ্বোধন হয়। এই আজকে যারা একে ওকে ঠেলছেন আর ওকে ঠেলছেন, প্রজেক্টটা সেই সময়কার। সুতরাং যদি কৃতিত্ব দিতে হয় তাহলে সেই সময় দাঁড়িয়ে যারা যারা সেই সময় ছিলেন, এই প্রজেক্ট যাদের মাথা থেকে বেরিয়েছিল, সেই যারা এই প্রজেক্ট তৎকালীন সময় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তাদেরকে ধন্যবাদ জানানো উচিত। বিধানচন্দ্র রায় জানাই তো, কোনো অসুবিধা নেই। বললেন না কেন? জানাই তো, কোনো অসুবিধা নেই। কিন্তু ধন্যবাদ যদি জানাতে হয় তাহলে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে প্রণব মুখার্জি, মনমোহন সিং, মোহাম্মদ সেলিম তৎকালীন উত্তর কলকাতার সাংসদ থেকে শুরু করে যারা যারা ছিলেন, সুধাংশু শীল থেকে শুরু করে আমাদের অমিতাভ নন্দী, তারা সেই সময় দাঁড়িয়ে এই প্রজেক্টটা কলকাতার বুকে নিয়ে এসেছিলেন। ধন্যবাদ জানাতে গেলে তাদের জানাতে হয়। নরেন্দ্র মোদী এখানে কাটমানি নিয়ে অনেক বড় বড় কথা বলতে পারেন, কিন্তু যাকে হাত পেতে টাকা নিতে দেখা গেছে সেই নেতা নরেন্দ্র মোদীর পাশে বসে রয়েছে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব না জানানোই তৃণমূল কংগ্রেস যে বক্তব্যগুলো রাখলো। মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব নিশ্চয়ই জানানো উচিত। ওই যে মেট্রোর পিলারটা ভেঙে গেছে, ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেল প্রজেক্ট, তিনি তার মস্তিষ্ক প্রচিত। ওই যে রেল প্রজেক্ট এখন বন্ধ হয়ে রয়েছে, নিউ গড়িয়া মেট্রো স্টেশন, পিলার ভেঙে গেছে, এখন কাটমানি কোথায় কি গেছে সে জানা নেই। এখন ওই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। এখন প্রশ্নটা হচ্ছে, আমি তো ভেবেছিলাম নরেন্দ্র মোদী বলবেন বা রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেন, ওই যে বউবাজারে এই যে মেট্রো প্রজেক্টটা ছিল হচ্ছে যে সোজা মহাকরণ দিয়ে গঙ্গার ওপার দিয়ে হাওড়া স্টেশন, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এসে ঘুরিয়ে দিলেন। আর তার জন্য যে বাড়ি থেকে যাদের উচ্ছেদ করা হলো, যাদের বাড়িগুলো ভেঙে পড়লো, তারা আজকে বউবাজারের মোড়ে প্যান্ডেল বেঁধে ওখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। আমরা তো ভেবেছিলাম যে সেই মানুষগুলোর কথা বলবে যারা ভিটেমাটি ছাড়া হলো এই সময় দাঁড়িয়ে, তাদের কি হবে।
আজকে পিঠ বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বলছেন যে টাইম কোথায়, টাইম দিন, কত সালের মধ্যে হচ্ছে যে এদেরকে আবার নিজের জায়গায় ফেরত আনবেন। না কেন্দ্রের সরকার না রাজ্যের সরকার তারা এই বিষয় নিয়ে কোনো কথা বললেন না। আজকে উনি কাটমানি নিয়ে এত কথা বলতে পারেন যে কেন্দ্রের সরকার টাকা দিচ্ছে, কেন্দ্রের সরকার সমস্ত সাহায্য করছে 15 বছর ধরে, তাহলে তো কোনো বলার কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় যে সাহায্য পাচ্ছেন না। কিন্তু প্রশ্নটা হচ্ছে উনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এই টাকাগুলো খেয়ে নিচ্ছে। তাহলে আপনি বলুন, দেশের প্রধানমন্ত্রী যদি জেনে থাকেন তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীরা খেয়ে দিচ্ছেন, তাহলে কোন নেতামন্ত্রীকে, তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীকে দেশের সরকারের যে প্রশাসন সিবিআই থেকে শুরু করে ইডি তারা জেলের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়ে বা অ্যারেস্ট করেছে বা শ্বেতপত্র প্রকাশ করেছেন কি? প্রকাশ করেননি। প্রশ্নটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে সাহায্য করতে মোদী আজকে সরাসরি বলে দিয়েছেন যে তারা তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বলছেন যে আমি সাহায্য পাচ্ছি না, ওখানে নরেন্দ্র মোদী বলছেন আমি সাহায্য পাঠাচ্ছি। তাহলে কে সত্যি কথা বলছে? আসলে সংশোধনী 130-এর কেন প্রয়োজনীয়তা আছে সেটা আপনি বোঝাচ্ছেন। সংশোধনী 130-এর কেন প্রয়োজনীয়তা আছে সেটা আপনি বোঝাচ্ছেন। আমার বোঝানোর কিছু নেই, এখানে সবাই, আপনিও বোঝেন, এখানে যারা যারা আছেন সবাই বোঝে, মোদিও বোঝে, মমতাও বোঝে। প্রশ্নটা হচ্ছে যে রাজ্যে যেভাবে বেকারত্ব বাড়ছে, দেশে যেভাবে বেকারত্ব বাড়ছে, দেশে যেভাবে উনি অনুপ্রবেশের কথা বলেছেন, পহেলগাঁওতে যাদেরকে খুন করে দিয়ে গেল তারা আজকে কোথায়? খুঁজেই তো পাওয়া যাচ্ছে না তাদের। দেশের প্রধানমন্ত্রী কোথায়? দেশের প্রধানমন্ত্রী বলুন যে ওই খুনি যারা খুন করলো তারা কোথায়? উনি অনুপ্রবেশের কথা বলছেন। আজকের দিন পর্যন্ত কটা অনুপ্রবেশকারীকে ওনারা চিহ্নিত করতে পেরেছেন? কেউ পারেননি। আসলে মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আচ্ছা চলুন, আমি বুঝলাম, অরিন্দমদার কাছে আসি। মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু এই যে 10 সালে কংগ্রেস ইউপিএতে থাকায় এই জায়গায় যে সমস্ত টাকার পরিমাণ ছিল তার থেকে 3 গুণ টাকা কেন্দ্র বাংলাকে দিচ্ছে, তারপরে এই অভিযোগগুলো তিনি তুলে আনলেন। অরিন্দমদা, এই জায়গাটাতে আপনার কি মনে হয়? দেখো, প্রথমত দাসুরাই কেবল পাগল বলে তাদের শাস্তি হয় না, নাকি এই একই সূত্র প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য আমার বুঝতে ইচ্ছে করে। প্রথম কথা হচ্ছে কোনো একটা রাস্তা হবে, সেই রাস্তার জন্য যে কোনো টাকা কিন্তু সরকার স্যাংশন করে দিতে পারে না। তার জন্য প্ল্যান লাগে, সেই প্ল্যান অনুযায়ী কি খরচা হতে পারে, তারপর বিভিন্ন দরপত্র ডাকা হয়, সেই অনুযায়ী একটা পরিকল্পনা তৈরি হয়, তারপর সেই অনুযায়ী সরকার বাজেট বরাদ্দ করে। আর আজকে যদি বলা হয় যে দ্বিগুণ টাকা দিচ্ছে, তুমি একটা জিনিস দেখো তো, যখন কংগ্রেস সরকার গভর্নমেন্টে ছিল তেলের দাম কত ছিল আর আজকে তেলের দাম কত? তো সেই একই ইনফ্লেশন অনুযায়ী ডবল, মানে তেলের দাম যদি দ্বিগুণ হয় তাহলে একটা রাস্তা তৈরি করতে দ্বিগুণ খরচা হবে, সেই পয়সাটা সরকারকে দিতে হবে। উনি এমন বড় কিছু কাজ করছেন না, প্রথম কথা। আর দেখুন, সবচেয়ে বড় কথা যে টাকাটা প্রয়োজন সেই টাকাটা কেন্দ্র সরকার দেবে, তার চেয়ে বেশি টাকা যদি ওনারা বরাদ্দ করেন, তার মানে কার সাথে কার লিঙ্ক আছে, কাকে কে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে, বন্দোবস্ত করছে, সেটা তো আমাদের কাছে খুব স্পষ্ট। আর নরেন্দ্র মোদীর সরকারের এই রেকর্ড কিন্তু ইতিমধ্যে রয়েছে যে দিল্লিতে যে টাকা 500 কোটি টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা, তার জন্য এর ডবল টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেই রাস্তা কয়েকদিনের মধ্যেই নষ্ট হয়ে গেছে। এর ইতিহাস যে লড়াই চলছে, সেই লড়াই কংগ্রেস শামিল হবে না? সেই প্রসঙ্গে আমি আসছি। প্রথমে এই রাস্তা ফাস্তা তৈরি করার জন্য ডবল টাকা দিয়েছে, এইটা বলে নেই যে এর যে ডবল টাকা লাগানো হচ্ছে এবং সেই রাস্তা যে 1 বছরের মধ্যে ধুয়ে যাচ্ছে, এই ইতিহাস কিন্তু ভারতবর্ষের বিজেপির রয়েছে, এটা দিল্লিতেই হয়েছে। তোমার দ্বিতীয় প্রশ্নে আসি যে এই টানাপোড়েনে আসবো কিনা। কুণালবাবু যখন বললেন যে মমতা ব্যানার্জি নাকি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা ব্লা, সেই সময় আমি গুগল করলাম যে আমি কি কিছু ভুল জানি, আমি গুগল করলাম, গুগল করে দেখলাম সেইখানে সবার নাম রয়েছে, ভারতবর্ষের মানে বিধানচন্দ্র রায়ের নাম রয়েছে, এ গনি খান চৌধুরীর নাম রয়েছে। আমি এখন প্রমাণ করে দিতে পারি, তোমার হাতে গুগল আছে, তুমি একবার দেখে নিতে পারো। সেই জায়গায় মমতা ব্যানার্জির কোথাও নাম নেই। তো অভিযোগটা মানে বিজেপি বলো বা আমাদের বলো, তার আগে গুগলের নামে আনা উচিত এই কুণালবাবু যিনি রয়েছেন। দেখো, আমি এই তর্কাতর্কিতেই যাচ্ছি না। মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন, মমতা ব্যানার্জি আজকে মুখ্যমন্ত্রী রয়েছেন, কিছু না কিছু কাজ প্রত্যেকেই করেন, কিন্তু সমস্যাটা কোথায়? তু বড় না মুই বড় বলে এই যে একে অপরের মুখের দিকে থুতু ছেটানোর কাজটা হচ্ছে, এটা অত্যন্ত ভয়ঙ্কর। পরিষ্কার বলছি, এই যে কাজটা হলো আজকে, তার কৃতিত্ব নিয়ে কেবল লড়াইটা চলছে। আগামী দিনে আর কোন কাজটা আমাদের বাকি আছে সেইটা নিয়ে কোনো সরকার কিছু বললো? পশ্চিমবঙ্গ সরকার কিছু বললো? ভারতবর্ষের সরকার কিছু বললো? আজকে পশ্চিমবঙ্গ, কলকাতার বুকে জল নিকাশি সমস্যাটা অত্যন্ত
অ্যালার্মিং একটা সমস্যা। এইটা নিয়ে কেউ আজকে কিছু বলা উচিত ছিল না পশ্চিমবঙ্গ সরকারের, বলা উচিত ছিল না, কেবলমাত্র থুতু চেটাচিটির খেলা। আর আমি শেষ করে দেবো, দেখো এই যে বারবার করে বলা হচ্ছে না যে প্রেস কনফারেন্স করে যে বলছেন যে প্রধানমন্ত্রী এ বিষয়ে মমতা ব্যানার্জির নাম নিচ্ছেন না, অমুক তমুক, তো মমতা ব্যানার্জি যদি ভিত্তিপ্রস্তর স্থাপন করে থাকেন তাহলে তার কৃতিত্ব যেমন মমতা ব্যানার্জির, যেই ভিত্তিপ্রস্তরগুলো মমতা ব্যানার্জি স্থাপিত এবং সেগুলো কালের নিয়মে বয়ে বয়ে সেগুলো মাটির তলায় চাপা পড়ে যাচ্ছে, তার ডিসক্রেডিটটাও তো মমতা ব্যানার্জিকে নিতে হবে। আর আমি শেষ করে দেবো, যেটা নিয়ে বারবার করে বলছিল যে এই যাদের নামে অভিযোগ হবে ইত্যাদি ইত্যাদি 30 দিন অমুক তমুক, এইটা নিয়েও বললে, দেখো পরিষ্কার কথা হচ্ছে যে নরেন্দ্র মোদীর যা মন্ত্রিসভা তার 44% কনভিক্টেড। আগে নরেন্দ্র মোদীর সরকার এই আইনটা এনে দেখাক যে কেবল অভিযুক্ত নয়, যারা দোষী প্রমাণিত তাদেরকে ভোটে দাঁড়াতে দেব না, এই আইনটা এনে দেখাক, এই আইনটা নিজেরা ইমপ্লিমেন্ট করে দেখাক, তাহলে বুঝে নেব যে ওনার সত্যি সৎসাহস রয়েছে, সদিচ্ছে রয়েছে। ওকে, চলুন, অনেকক্ষণ বসেছিলেন আপনি অরিন্দম দা, আপনার বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তার মধ্যে আমি ডেফিনেটলি इंफ्रास्ट्रक्चर पर दबाव डाल रहे हैं, जो हमारी बहनों बेटियों के साथ अत्याचार कर रहे हैं, ऐसे घुसपैठियों को हम भारत में नहीं रहने देंगे। इसलिए भारत सरकार ने घुसपैठियों के खिलाफ इतना बड़ा अभियान चलाया हुआ है। कांग्रेस समेत कुछ इंडी अलायंस के राजनीतिक दल तुष्टीकरण के आगे घुटने टेक चुके हैं। बंगाल तो सीमावर्ती राज्य है, जिस प्रकार बॉर्डर के इलाकों में डेमोग्राफी बदली जा रही है, ये पश्चिम बंगाल में सामाजिक संकट भी पैदा कर रहा है। उनसे धोखाधड़ी करके उनकी जमीन पर कब्जा किया जा रहा है, आदिवासियों को गुमराह करके उनकी जमीन हड़पी जा रही है। देश ये सहन नहीं कर सकता, इसको रोकना ही होगा। তন্ময়দার কাছে ঠিক এই জায়গা থেকে আসবো। কুণাল বাবু কিছুক্ষণ আগেই বলছিলেন এর পাল্টা যে অনুপ্রবেশের দায়টা তাহলে পরে কারা। আরো একবার সুস্পষ্ট ভাষায় তিনি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে। কি বলবেন তন্ময়দা? দেখুন, এটা নিয়ে এখন বোধহয় বাংলার মানুষ শুনে শুনে ক্লান্ত হয়ে পড়েছে, এই জন্যে যে তারা এটাও শুনছেন বারবার যে এখনো পর্যন্ত সেই বর্ডার সিল করার জন্যে যেখানে এখনো পর্যন্ত ঢুকতে পারছে সেইগুলো জমি দেওয়া হয়নি, আজকে পর্যন্ত দেওয়া হয়নি। সুতরাং তারপরে আপনি দেখুন আজকে এই যে আজাদ হোসেন, যিনি আজাদ মল্লিক নামে আমাদের রাজ্যে ছিলেন, পাকিস্তানের নাগরিক, তিনি ধরার পরে তার কাছে 4টে জন্মের শংসাপত্র পাওয়া গিয়েছে। আপনি আমাকে বোঝাতে পারেন যে এই জন্মের শংসাপত্র কি কেন্দ্রীয় সরকার দেয়? আজকে আপনি জানবেন মনিময় যে জন্মের শংসাপত্র, রেশন কার্ড আর হচ্ছে এই ডোমিসাইল সার্টিফিকেট বা এই অ্যাড্রেস প্রুফ পেয়ে গেলে আপনি আধার বানাতে পারবেন, আপনি প্যান বানাতে পারবেন, আপনি ভোটার আইডি বানাতে পারবেন। তো সেই প্রথম যে ডকুমেন্টসগুলো দরকার সেগুলো তৃণমূল পয়সা নিয়ে যত্ন করে দেয়, তারপরে ভোটার লিস্টের নাম তুলে দেয়। এইভাবে অনুপ্রবেশকারীদের এরা হচ্ছে ভোটার বানায়। আজকে আপনি দেখুন যে এই যে আমি কতগুলো এক্সাম্পল দেবো, ধরা পড়েছে সাউথ 24 পরগনার একটা পঞ্চায়েত, ওদের নাম হচ্ছে পাঠানখালী, সেখানে স্বীকার করেছে কোর্টে যে প্রায় 4000 মতন জন্মের শংসাপত্র ভুয়ো এবং তারা টাকা নিয়ে দিয়েছে। তাই থেকে জাল পাসপোর্ট তৈরি হয়েছে। আমাদের রাজ্যটা গেছে কোথায় বলতে পারেন? আজকে আপনি তৃণমূলের নেত্রী তিনি বলছেন, বারাসাতের সে রত্না দেবী বলছেন যে জাকির দাদা সব যত্ন করে বাংলাদেশিদের ভোটার লিস্টে নাম তুলে দেবে। আর এই রকম জায়গায় জায়গায় জাকির দাদা রয়েছে। আজকে সেই জন্যেই মুখ্যমন্ত্রী বলতে পারছেন না, অন্য রাজ্যের এতগুলো মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা বাংলাদেশি ধরছি, বাংলাদেশি ধরবো এবং তাদেরকে ফেরত পাঠাবো।
আজকে আমাদের রাজ্যে একমাত্র এই মুখ্যমন্ত্রী বলতে পারছেন না যে আমার রাজ্যে যিনি বলেছিলেন প্রচুর বাংলাদেশি আছে, সেই 2005 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি আজকে বলতে পারছেন না যে আমি বাংলাদেশি ধরবো। আজকে বাংলাদেশি তিনি একবারও সেটা বলছেন না, শরিক ছিলেন তখন। এইটা হচ্ছে ডিফারেন্স। 2005 সালে শরিক ছিলেন না, ভালো করে পড়াশোনা করে আসেন। আমি পড়াশোনা করেই বলছি। আচ্ছা, পরে কথা বলবে, পরে কথা বলছিলেন, পরে মনিমাকে কথা বলে দাও 2005 সালে কথা শুনে ঠিক আছে তন্ময়দা সংক্ষেপে। তারপরে দেখুন এই কংগ্রেস এমন একটা দল, তাকে আপনারা, এটা তো কংগ্রেস মানে জাতীয় কংগ্রেস নয়, এটা হচ্ছে ইন্দিরা কংগ্রেস মানে পরিবার কংগ্রেস। আচ্ছা। আর পরিবার আপনি এটা অস্বীকার করতে পারবেন না, এটা ইন্দিরা কংগ্রেস, তারপরে হচ্ছে রাজীব কংগ্রেস, রাহুল কংগ্রেস, পরিবার কংগ্রেস। আর হচ্ছে জাতীয় কংগ্রেসের সাথে কোনো সম্পর্ক নেই, যেমন গান্ধীর সাথে কোনো সম্পর্ক নেই, ওটা হচ্ছে ফেক গান্ধী। শুনুন, এবার দেখুন, এটা হচ্ছে এই কংগ্রেস, এই পরিবার কংগ্রেস হচ্ছে স্ক্যামস্টারদের কংগ্রেস। আচ্ছা, একটার পর একটা দেশে স্ক্যামস্টারদের তৈরি হচ্ছে। আজ কোনোরা বলতে পারবেন যে কমনওয়েলথ গেমসে সে সুরেশ কালমাদি কোথায় আছেন? তিনি তো প্রমাণিত হচ্ছে স্ক্যামস্টার। আজকে এই জন্যে এরা হচ্ছে এই যে 130 অ্যামেন্ডমেন্টের কথা হচ্ছে সংবিধানে, এরা আনতে চাইছেন না ওই জন্য, কারণ এরা জানে যে আমরা যখন ক্ষমতায় থাকবো আমরা তো ঘোটালা করবোই। আপনার এই কথা ধরে আমি দেখুন মনিময়, বিজেপি দেখুন লাল কৃষ্ণ আদবানির নামে একটা অভিযোগ উঠেছিল, তিনি মন্ত্রী থেকে সরা নিয়েছিলেন, সাথে সাথে কোনো আইন লাগেনি, তার জন্য কোনো আইন লাগে না। ঠিক আছে, সম্রাটদা থেকে উত্তর নিন। এটাই হচ্ছে বিজেপির এথিক্স। ওকে, সম্রাটদা বলুন। আমি আসছি গৌরবদা, আসছি। সম্রাটদার কাছে আমার প্রশ্ন, এই যতদিন বাংলায় তৃণমূল সরকার থাকবে ততদিন উন্নয়ন থমকে থাকবে, এর আসল পরিবর্তন চাই, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের জায়গা থেকে স্পষ্ট এই ভাষায় আক্রমণ করেছে। না, প্রধানমন্ত্রী সব কথার গুরুত্ব দিতে নেই, আমরা দিই নেই প্রধানমন্ত্রীর অ্যাটলিস্ট, যে নরেন্দ্র মোদী বলেছিলেন যে 1984 সালে ছোট্টবেলা তিনি মেট্রো রেল দেখতে এসেছিলেন, সেই কথা গুরুত্ব দিলে 1950 সালে ওনার জন্ম, 34 বছরের একটা বাচ্চা নরেন্দ্র মোদী, এই কথা গুরুত্ব দিতে গেলে অনেক কিছু গুরুত্ব দিতে হয়। একই সঙ্গে আমাদের কপাল ভালো, আজকে বাংলাকে না জেনে বাংলার কথা বলতে গিয়ে উনি ভুল করে বলে ফেলেননি সত্যজিৎ রায়ের প্রতিকৃতি ধরতে গিয়ে সত্যজিৎ রায় লালা লাজপত রায়ের ভাই, বা এখন ওনাদের লোকেরা অনুরাগ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই বলেনি। আমি তন্ময়দার কথায় আসি, তন্ময়দা কারা তৈরি করে দিচ্ছে তন্ময়দা জানতে চাইছিল। আমি রাজকুমার দলুইয়ের কথা বলি, আপনাদের বাগদার বিজেপির ভোটে যিনি দাঁড়িয়েছিলেন রাজকুমার বাড়ুই, ওরা তৈরি করেছে। তন্ময়দা আপনাদের গুজরাটের পুলিশ ধরেছে, কারা তৈরি করে দিচ্ছে দেখুন। এইটাই তো তন্ময়দা গুজরাটের পুলিশ তৈরি করে দিচ্ছে, ধরুন দেখুন গুজরাটের পুলিশ তো বাংলার মানুষ হচ্ছে, তাদেরকে ধরেছে যারা বানাচ্ছে, আপনি তাদেরকে ধরেছে যারা বানাচ্ছে। তন্ময়দা গুজরাট থেকে ধরা পড়েছে যারা বানাচ্ছে, তন্ময়দা ইউপি থেকে ধরা পড়েছে যারা বানাচ্ছে, তন্ময়দা ইউপি থেকে ধরা পড়েছে যারা বানাচ্ছে। তন্ময়দা বাংলাটা দেখান, পুনম কম্পিউটার সেন্টার দিল্লি, যেখানে বানানো হচ্ছে, আপনাদের দিল্লির পুলিশ ধরেছে তন্ময়দা। তাহলে এত বানানো বুঝলাম, আপনি কি জানেন বানানোটা তো গুজরাটে হচ্ছে, ইউপি করছে, দিল্লিতে হচ্ছে, এখান থেকে বানানোটা তো সাদরাটিকে রাজকুমার বাড়ুইকে, রাজকুমার বাড়ুইকে সে একজন পরিযায়ী শ্রমিক, গুজরাট পুলিশ গুজরাট থেকে ধরেছে, ইউপি পুলিশ ইউপি থেকে ধরেছে, দিল্লি থেকে ধরেছে। কে ভোটার আইডি নাম ধরেছে? পশ্চিমবঙ্গ। বেশ, আমার সময় নেই, শেষ করতে হবে, ছোট ছোট করে আমি হয়তো যেতে পারবো। ঠিক আছে, আবার প্রশ্ন হচ্ছে, রাজ্য কেন্দ্র বা কেন্দ্র রাজ্য এই উভয়ের মধ্যে সম্পর্ক যদি সঠিকভাবে না থাকে, তাহলে পরে আগামী সময়ে উন্নয়নটা কি থমকে যেতে পারে? গৌরবদার কাছে আসবো, অরিন্দমদার কাছে পরেতে আসবো আমি। গৌরবদা, রাজ্য কেন্দ্রের সমন্বয় তো ঠিকই আছে, প্রধানমন্ত্রী আজকে বলেই দিয়েছেন যে আমি টাকা পাঠাচ্ছি আর এখানে টাকা আসছে, তো সমন্বয় কোথায়? তৃণমূল তো বলছে 1.93 লক্ষ কোটি টাকা পাওনা, তা পাওনা তো শ্বেতপত্র প্রকাশ করুক, এ শ্বেতপত্র প্রকাশ করুক, ও শ্বেতপত্র প্রকাশ করুক, তাহলেই মিটে যাবে। টাকা পাঠাচ্ছে, টাকা এখানে নাকি দুর্নীতি হচ্ছে, না ও এফআইআর করছে না এ এফআইআর করছে, আর এখানে দাঁড়িয়ে সাদরাটি আর রাজকুমার বাড়ুই হচ্ছে। কিন্তু মানুষের কি হবে? স্কুলগুলো বন্ধ, কাজ নেই, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, কি হবে সেগুলো? প্রশ্নের উত্তর কে দেবে? না কেন্দ্রের সরকার না রাজ্যের সরকার। আজকে দাঁড়িয়ে এ রাজ্যের বুকে সিঙ্গুরের মতন একটা কারখানাকে এই তৃণমূল আর বিজেপি মিলে এই রাজ্যের বেকার যুবকদের যুবতীদের তারা আজকে
ছোট করে বলুন বেশ ওকে অরিন্দম শেষ করতে হবে, শেষ করুন। অরিন্দম দাস শেষ বক্তব্য। ঠিক আছে, আমি বুঝতে পারলাম। আবারও বলছি, আমাদের কাছে আজকে যেটা খুব বড় দিন, সেখানে এই তরজা কি আদৌ শুভ? অরিন্দম দা বেশ শেষ করবো। অরিন্দম দা বলুন, আপনি বলুন। হচ্ছে আমরা কি এই তুতু ম্যামেটাই শুনবো, নাকি সত্যিকারের পশ্চিমবাংলার যে প্রাপ্য সেটা নিয়ে প্রশ্ন করব? দেখো, যদি পশ্চিমবঙ্গের বাংলার সত্যিকারের প্রাপ্য নিয়ে কথা হতো, তাহলে তৃণমূল কেবল দেখো প্রেস কনফারেন্স করে তো আর প্রাপ্য আদায় করা যায় না। মমতা ব্যানার্জি কি প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছিলেন? মমতা ব্যানার্জির কোনো আমলা কি প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছিলেন? আমরা মনে করি, আজকের কথা বলছি দাদা, দেখুন আপনি তো তৃণমূল যতটা প্রতিষ্ঠিত সামাজিকভাবে, তার চেয়ে বেশি আমাকে একটু বলতে দিন, এই সৌজন্যটা বজায় রাখুন। যে এইটা যদি করা হতো, আজকে প্রধানমন্ত্রীকে ধরে যে আপনি আজকে বাংলায় এসছেন, আজকে আমার প্রাপ্য নিয়ে কথাটা বলুন, তাহলে হতো। আর যদি এই কোঅর্ডিনেশনটা থাকতো, তাহলে আজকে যেগুলো নিয়ে কথা হচ্ছে, আমি শেষ করে দিই, যেগুলো নিয়ে কথা হচ্ছে, সেই যে কোঅর্ডিনেশনের অভাবে ও বলছে বাংলার জন্য ঢুকছে, ও বলছে কেন্দ্রের ভুলে ঢুকছে, এই ঢোকাটাই বন্ধ করে দেওয়া। 30 সেকেন্ড সম্রাটদা, একদম 30 সেকেন্ডস তার রিপ্লাই। না, এখানে আমি একটা কথা বলছি যে আপনারা জানেন যে এই বকেয়া আদায় নিয়ে আমাদের সাংসদ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো বাংলা সকলে দিল্লি অবধি পৌঁছেছিলাম। বেশ, কোর্টে কেন জমা হচ্ছে না, কেন এই তরজা চলছে, এটাই হয়তো প্রত্যেকে বলছেন। সময় নেই, শেষ করতে হবে আমাকে, আর একদম সময় নেই। এই তরজায় আগামী সময় অবশ্যই অনুষ্ঠান করব, তবে আপাতত আমি একদম শেষ করতে হবে, আর সময় নেই। তন্ময়দা ধন্যবাদ, সম্রাটদা ধন্যবাদ, অরিন্দমদা, গৌরবদা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তরজা চলছে, কেন চলছে আপনারা ডিসাইড করবেন। উন্নয়নে সামিল আমরা প্রত্যেকেই হতে চাই, আম পাবলিক সাধারণ মানুষ, কিন্তু এর গতি যাতে রদ না হয়। ধন্যবাদ দেখবার জন্য। এতক্ষণ আল্লাহ বল, অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন।